সবাইকে শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের পুরো নাম এবং আইডি চ্যাট বক্সে লিখে দাও। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? সবাই কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? ও জি স্যার। স্যার। স্যার এখন দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে। তো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে কাজী নজরুল ইসলাম। আজকে ওনার জীবন সম্পর্কে আমরা একটু জানবো। ছবিটা দেখতে পাচ্ছ কাজী নজরুল ইসলামের। উনি বাঁশি বাজাচ্ছেন। এটা হচ্ছে 1926 সালে চট্টগ্রামে, তোমাদের এই শহরে চট্টগ্রামে কাজী নজরুল ইসলামের ছবি। ওনার জন্ম 25 মে 1899, চুরুলিয়া, ব্রিটিশ ভারত, বর্তমানে পশ্চিম বর্ধমান জেলা, পশ্চিমবঙ্গ, ভারত। ওনার জন্ম ভারতে, ওনার মৃত্যু ঢাকায় 1976 সালে, 77 বছর বয়সে, বাংলাদেশে, ঢাকা, বাংলাদেশে। উনি কেন মারা গিয়েছিলেন? ওনার একটা রোগ ছিল, রোগের নাম পিক্স ডিজিজ, পিক্স রোগ। ওনার সমাধি, ওনার কবর কোথায়? ওনার কবর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ। ওনার জাতীয়তা, উনি ছিলেন ব্রিটিশ ভারতীয়। পরে ভারত দেশটি যখন ভারত নামক যে দেশ হলো, দেশ জন্ম নিল, তখন উনি ভারতীয় নাগরিক। মানে বিশেষ করে দেশ ভাগ যখন হয় 1947 সালে, ইন্ডিয়া পাকিস্তান আলাদা দুটি রাষ্ট্র হলো, দুটি দেশ হলো, তখন উনি ভারতীয় নাগরিক। আর 1976 সালে ওনাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। তার মানে উনি ভারতীয় নাগরিক ছিলেন, পরবর্তীতে উনি বাংলাদেশী নাগরিক হয়েছিলেন। ওনার আরেকটি নাম আছে দুখু মিয়া। দুখু মিয়া, কেন ওনার নাম দুখু মিয়া সেটা আমরা পরে জানবো, পরে আলোচনায় আসবে। তো ওনার পেশা কি ছিল? পেশা, উনি ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, কবিতা লিখতেন, উপন্যাস লিখতেন, গীতিকার, গান লিখতেন, সুরকার, গানের সুর দিতেন, নাট্যকার, উনি নাটক লিখতেন, সম্পাদক, উনি সম্পাদনা করতেন লেখা। হ্যাঁ, মানে কোনো লেখা উনি একটু দেখে দিতেন, এডিট করা যাকে বলে, সম্পাদনা করতেন, সাজেশন দিতেন যে এখানে একটু পরিবর্তন আনলে ভালো হয়। তো ওনার উল্লেখযোগ্য কাজগুলো যেমন, মানে খুব বেশি বিখ্যাত, যেমন চল চল চল, যেটাকে রণসঙ্গীত বলা হয়। বিদ্রোহী কবিতার জন্য উনি বিখ্যাত, উনি নজরুল গীতির জন্য বিখ্যাত। ওনার লেখা গানগুলো এখনো বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন আহ, যে কোনো, কি বলবো, তোমার বিভিন্ন অনুষ্ঠানে ওনার গানগুলো এখনো বেশ সমাদৃত, গাওয়া হয়। অগ্নিবীণা গ্রন্থ ওনার বেশ বিখ্যাত কাজ। বাঁধনহারা, ধূমকেতু, বিষের বাঁশি, গজল, উনি গজলও লিখেছিলেন। এগুলো আমরা ডিটেলস জানবো একটু পরেই। আহ, ওনার স্ত্রী আশালতা সেনগুপ্ত প্রমীলা এবং নার্গিস আসার খানম। উনি পুরস্কার পেয়েছিলেন জগৎ তারিণী পুরস্কার, স্বর্ণ পদক পেয়েছিলেন 1945 সালে, স্বাধীনতা পুরস্কার 1977 সালে, 21 পদক পেয়েছিলেন।
বাংলাদেশে 21 পদক 1976 সালে পদ্মভূষণ পেয়েছিলেন। উনি যখন ইন্ডিয়ায়, তখন ব্রিটিশরা শাসন করছে, তোমরা জানো, ব্রিটিশ কলোনিয়ালিজম, ব্রিটিশ সাম্রাজ্যবাদ, ব্রিটিশরা শাসন করছে। উনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতেও ছিলেন, হাবিলদার হিসেবে উনি ছিলেন, ওনার পদমর্যাদা ছিল হাবিলদার। আর প্রথম বিশ্বযুদ্ধ উনি সেই সময়ও উনি ছিলেন। তো ওনার সিগনেচার এটা নজরুল ইসলাম, একদম নিচে দেখতে পাচ্ছ ওনার সিগনেচার। তো আমরা এখন একটু বিস্তারিত জানি ওনার সম্পর্কে। কাজী নজরুল ইসলাম, ওনার জন্ম 1899, মৃত্যু 1976, আমি একটু আগেই বলেছি। তো ওনার জন্ম, বাংলায় জন্ম নেওয়া একজন বাঙালি কবি ছিলেন তিনি, এবং পরবর্তীকালে বাংলাদেশের জাতীয় কবি হয়েছিলেন। তিনি আমাদের বাংলাদেশের জাতীয় কবি। তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ ও দার্শনিক। উনি দার্শনিকও ছিলেন, ফিলসফার, যিনি বাংলা কাব্যে অগ্রগামী ভূমিকা রাখার পাশাপাশি প্রগতিশীল প্রণোদনার জন্য সর্বাধিক পরিচিত। তিনি বাংলা সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে উল্লেখযোগ্য। বাংলা সাহিত্য, সমাজ ও সংস্কৃতির কথা আসলে কাজী নজরুল ইসলামের নাম আসবেই, কারণ ওনার যে অবদান বাংলা সাহিত্যে, বাংলা গানে, বাংলা নাটকে, ওনার যে অবদান সেটা অপরিসীম। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ দুই বাংলাতেই তার কবিতা, গান সমানভাবে সমাদৃত, সমানভাবে বিখ্যাত। পশ্চিমবঙ্গের মানুষ কাজী নজরুল ইসলামকে এক নামে চেনেন, আর বাংলাদেশে আমরা তো অবশ্যই ওনাকে চিনি, জানি, শ্রদ্ধা করি কবি, সাহিত্যিক হিসেবে। তার কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গির কারণে তাকে অনেকে বিদ্রোহী কবি বলে আখ্যায়িত করেন। বিদ্রোহী কবি বলতে আমরা বুঝি কাজী নজরুল ইসলাম। উনি ওনার ব্যক্তিত্বে বিদ্রোহ ছিল, যেটা ওনার কবিতায়, ওনার গানে, ওনার কথাবার্তায় প্রকাশ পেত। তার কবিতায় মূল বিষয়বস্তু হিসেবে ছিল মানুষের উপর মানুষের অত্যাচার এবং সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ। উনি কবিতার মাধ্যমে, ওনার গানের মাধ্যমে, ওনার নাটক, অন্যান্য লেখার মাধ্যমে উনি সমাজে মানুষের উপর মানুষের যে অবিচার, অত্যাচার, অন্যায়, তখন উনি যে অন্যায় অবিচার দেখেছিলেন সেগুলোর বিরুদ্ধে উনি কলম ধরেছিলেন, উনি লিখেছিলেন কালজয়ী সব লেখা। উনি এই জন্যই উনি বিদ্রোহী কবি। উনি অত্যাচারের বিরুদ্ধে উনি বিদ্রোহ করেছিলেন, শোষণের বিরুদ্ধে। এই যে ধনী দরিদ্র, ধনীরা দরিদ্রদেরকে শোষণ করছে, শাসন করছে, ব্রিটিশরা নিরীহ ভারতীয়দেরকে শোষণ করছে, শাসন করছে অন্যায়ভাবে, উনি এসবের বিরুদ্ধে লিখেছেন। তার এই এই তার জন্য আত্মা তার সরি, আত্মা জয় হচ্ছে না। ওকে, তাকে আরেকবার একটু ট্রাই করে বলো।
আসমাকে আরেকবার বলো রিকোয়েস্ট পাঠাতে, আমি অ্যাকসেপ্ট করছি। ও কি জয়েন করেছে আসমা? হ্যালো। হ্যাঁ, এখন এখন জয়েন করেছে। স্যার জিয়াদও ওকে, পারতেছে না। জিয়াদ জয়েন করেছে। আচ্ছা স্যার। জিয়াদকে তো দেখলাম এই মাত্র জয়েন করেছে। ওকে, তাহলে আমি ফিরে আসি। যেটা বলছিলাম, অগ্নিবীণা হাতে তার প্রবেশ, ধূমকেতুর মতো তার প্রকাশ, যেমন লেখাতে বিদ্রোহী তেমনি জীবনে, কাজেই বিদ্রোহী কবি। তার জন্ম ও মৃত্যুবার্ষিকী বিশেষ মর্যাদার সঙ্গে উভয় বাংলাতে প্রতি বছর উদযাপিত হয়ে থাকে। পশ্চিমবঙ্গে ওনার জন্ম এবং মৃত্যুবার্ষিকী উদযাপিত হয় প্রতি বছর সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে। বাংলাদেশেও আমরা উদযাপন করে থাকি। নজরুল, ওনার জীবনটা অনেক কষ্টে কেটেছে আসলে। বিশেষ করে পুরো জীবনটাই, ছেলেবেলা থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত, মানে যে কষ্ট, দারিদ্রতা, সংগ্রাম, এসবের বিরুদ্ধে, এসবের মধ্য দিয়ে উনি গেছেন, সেটা আসলেই অকল্পনীয়। নজরুল এক দরিদ্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ওনার বাবা মা ছিলেন খুবই দরিদ্র। তার প্রাথমিক শিক্ষা ছিল ধর্মীয়। নজরুল শুরুতে ধর্মীয় শিক্ষা গ্রহণ করেছিলেন স্থানীয় এক মসজিদে, সম্মানিত মুয়াজ্জিন হিসেবেও কাজ করেছিলেন। দেখো, উনি ইভেন অল্প বয়সে মুয়াজ্জিন হিসেবেও কাজ করেছিলেন। মুয়াজ্জিন মানে যিনি আজান দেন, মসজিদে যিনি আজান দেন। তো ওনার দায়িত্ব ছিল আজান দেয়া। এমন দায়িত্ব ওনাকে নিতে হয়েছিল কারণ দারিদ্রতার কারণে। পরিবার পরিবার ছিল দরিদ্র। ওনার নিজেকে চলতে হতো, নিজের খরচ ছিল, পড়ালেখা, সবকিছু মিলে খুব কঠিন একটা সময় যাচ্ছিল তখন। যখন একটু বড় হলেন, কৈশোরে বিভিন্ন থিয়েটার দল, নাটকের দলের সাথে কাজ করতে যেয়ে তিনি কবিতা, নাটক এবং সাহিত্য সম্বন্ধে বেশ ভালো জ্ঞান লাভ করেন। থিয়েটার দলের সাথে যখন কাজ করেছিলেন তিনি কিশোর বয়সে, তখন বিভিন্ন ধরনের মানুষের সাথে ওনার দেখা পরিচয়, সাক্ষাৎ, আলাপ, হ্যাঁ, অভিনেতাদের সাথে ওনার ওঠা বসা, অন্যান্য কবি, নাট্যকারদের সাথে ওঠা বসা শুরু হতে লাগলো একটু একটু করে। তো অন্যান্যদের কাছ থেকে উনি ধীরে ধীরে অনেক কিছু জানতে লাগলেন, শিখতে লাগলেন। এটা অনেকটা উইলিয়াম শেক্সপিয়ারের জীবনী আমাদের চোখের সামনে ভাসে। তোমরা জানো উইলিয়াম শেক্সপিয়ারও নাটক লিখতেন, উনি নিজেও অভিনয় করতেন। উইলিয়াম শেক্সপিয়ার নিজেও থিয়েটারের সাথে যুক্ত ছিলেন, যেটার নাম ছিল দা থিয়েটার। তো কাজী নজরুল ইসলামের এই যে থিয়েটারের সাথে জড়িয়ে যাওয়া, অভিনয়ের সাথে, কাজী নজরুল ইসলাম নিজেও অভিনয় করতেন। ওদিকে ইংলিশ নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার তিনিও অভিনয় করতেন। তো কোথায় যেন অনেকটা মিল পাওয়া যায়। তো তিনি মুয়াজ্জিন ছিলেন, আবার ভারতীয় সেনাবাহিনীতেও কিছুদিন কাজ করেছেন। পরবর্তীতে তিনি সাংবাদিক হিসেবেও আত্মপ্রকাশ ঘটান নিজের। তিনি সাংবাদিকও ছিলেন। এই সময় তিনি কলকাতাতেই থাকতেন।
তখন তিনি ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে সরাসরি সংগ্রাম শুরু করেন। সরাসরি উনি ব্রিটিশদেরকে ঘৃণা করতেন। রবীন্দ্রনাথ ঠাকুর যেমন ব্রিটিশদেরকে মেনে নিতে পারতেন না, ওদের শাসন শোষণ অবিচারের বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুরও কথা বলেছেন, গান লিখেছেন, কবিতা লিখেছেন। ওই যে মনে আছে রবীন্দ্রনাথ, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, এটা মানুষকে অনুপ্রেরণা দেওয়ার জন্য যে কেউ আসলে আসুক, সমস্যা নেই, তুমি এগিয়ে যাও, অন্যায়ের বিরুদ্ধে এগিয়ে যাও, ব্রিটিশদের বিরুদ্ধে এগিয়ে যাও। তো কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতা প্রকাশ করেন। তারপরে ভাঙার গান, ভাঙার গান এটিও একটি কবিতা, এটি প্রকাশ করেন। এগুলো বিদ্রোহী মানে বিদ্রোহমূলক কবিতা। তারপর তিনি প্রকাশ করেন ধূমকেতুর মতো সাময়িকী, ধূমকেতু পত্রিকা বলা স্যার যায়। সরি স্যার আজমি জয়েন হইতে পারতেছে না। জয়েন করেছে এখন। স্যার দেখি। ওরা এত লেটে জয়েন করে, তো এটা তো সম্ভবত সবাই জয়েন করেছে এখন। ওকে, সো ওনাকে জেলে নেওয়া হয়, কারণ উনি এই যে ব্রিটিশদের বিরুদ্ধে উনি লিখছিলেন, বিদ্রোহী কবিতা লিখেছেন। তো ব্রিটিশরা ওনার উপরে নাখোশ ছিলেন, ওনার উপরে বিরক্ত ছিলেন যে উনি এই ধরনের বিদ্রোহমূলক কবিতা লিখছেন, মানুষকে উস্কানি দিচ্ছেন। ব্রিটিশরা এটা সহজে মেনে নিতে পারেনি, তো ওনাকে জেলে নেওয়া হলো। জেলে উনি লিখেন, কাজী নজরুল ইসলাম জেলে থাকা অবস্থায় লিখলেন রাজবন্দির জবানবন্দি, এবং এই সব লেখায় উনি সাম্রাজ্যবাদের বিরোধিতা করেছিলেন, ব্রিটিশদের বিরোধিতা করেছিলেন। তার সাহিত্যকর্মে প্রাধান্য পেয়েছে ভালোবাসা, মুক্তি এবং বিদ্রোহ। উনি ধনী গরিব, উঁচু শ্রেণী নিচু শ্রেণী, সমাজে এত এত যে শ্রেণী, এগুলো উনি মানতেন না। ওনার মতে সবাই সমান, সব ধর্মের মানুষ একসাথে বসবাস করবে সুখে শান্তিতে ভালোবেসে, এটাই ছিল ওনার মনের কামনা বা বাসনা। তো ওনার ওনার কবিতায়, ওনার গানে ঘুরে ফিরে ভালোবাসার কথা আসে, মুক্তির কথা আসে, বিদ্রোহের কথা আসে। উনি ধর্মীয় লিঙ্গভেদের বিরুদ্ধেও লিখেছেন। ওই যে বললাম, ধর্মীয় যে কিছু কি বলবো শ্রেণী বৈষম্য আছে, এই শ্রেণীর মানুষ ওই শ্রেণীর মানুষের ঘরে যেতে পারবে না, এই শ্রেণীর মানুষ ওই শ্রেণীর মানুষের আহ মানুষের কি বলবো কাছে যেতে পারবে না। বিভিন্ন ধর্মে অনেক বৈষম্য আছে, তাই না? তো তিনি বৈষম্য, শ্রেণী বৈষম্য, পার্থক্য, এসবের বিরুদ্ধে লিখেছেন। উনি ছোট গল্প, উপন্যাস, নাটক, গান ইত্যাদি লিখলেও ওনাকে আমরা কবি হিসেবেই বেশি চিনি এবং জানি। উনি ইসলামী সঙ্গীত তথা গজল, উনি অনেক গজল লিখেছেন, তোমরা জানো। ওনার গজলগুলো কিন্তু বেশ বিখ্যাত। উনি আবার শ্যামা সঙ্গীতও লিখেছেন, শ্যামা সঙ্গীত, এবং হিন্দু ভক্তি গীতিও লিখেছেন। উনি নিজেও যদিও মুসলিম, ওনার ধর্ম ইসলাম, কিন্তু উনি হিন্দু ধর্মের প্রতিও
ওনার বেশ আগ্রহ ছিল, এবং আহ, শ্যামা সঙ্গীত এগুলো হচ্ছে মূলত যেমন হিন্দু ভক্তিগীতি, হিন্দু ভজন, ভক্তিগীতি এগুলো উনি লিখেছেন। তার মানে এই যে কাজী নজরুল ইসলামের মতে সকল ধর্মই গুরুত্বপূর্ণ, এবং এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, ঘৃণা করলে চলবে না, শ্রদ্ধা থাকতে হবে। নজরুল প্রায় ৩,০০০ গান রচনা, ৩,০০০ গান লিখেছিলেন প্রায়, এবং উনি অনেকগুলো গানে নিজে সুর করেছেন, নিজে সুর দিয়েছেন। যেগুলোতে উনি নিজে সুর দিয়েছেন এগুলোর নাম হচ্ছে নজরুল সঙ্গীত বা নজরুল গীতি। আমরা নজরুল গীতি বলি, এগুলোতে উনি নিজে সুর দিয়েছেন। যখন উনি মধ্য বয়সে পৌঁছলেন তখন ওনার একটা ভয়ানক রোগ হলো। রোগের নাম কি? রোগের নাম পিক্স ডিজিজ। পিক্স ডিজিজ, পিক্স ডিজিজটা কি? এটা হচ্ছে একটা মানসিক রোগ, মেন্টাল ডিজিজ। ওই রোগ হওয়ার পর থেকে উনি ওনার মৃত্যু পর্যন্ত আর কোনো গান, কোনো গল্প কিছুই লিখতে পারেননি। ওই মানসিক রোগটা হওয়ার পর থেকে উনি আর কোনো সাহিত্যকর্ম সৃষ্টি করতে পারেননি, কারণ এটা একটা মানসিক রোগ। সো ওনার মানে সবকিছু এলোমেলো হয়ে গেল, ওনার লেখার ক্ষমতা আর রইল না। বাংলাদেশ সরকার ওনাকে সসম্মানে আমন্ত্রণ জানালেন। ১৯৭২ সালে পশ্চিমবঙ্গ থেকে কাজী নজরুল ইসলাম পরিবার সহ ঢাকায় এলেন ১৯৭২ সালে, মানে স্বাধীনতার পর ১৯৭২ সালে। এবং তখন কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব, জাতীয়তা প্রদান করা হয়, এবং বাংলাদেশেই ওনার মৃত্যু হয়। ওনার জন্ম এবং প্রাথমিক জীবন সম্পর্কে আমরা একটু ডিটেইলে জানবো, একটু বিস্তারিত জানবো এখন। ১৮৯৯ খ্রিস্টাব্দের ২৪ মে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে ওনার জন্ম, কাজী নজরুল ইসলামের জন্ম। ওনার বাবার নাম ফকির আহমেদ। ফকির আহমদ ছিলেন মসজিদের ইমাম এবং মাজারের খাদেম। মসজিদের ইমাম, তোমরা বুঝতেই পারছো, মসজিদের ইমাম। ওনার আর্থিক আর্থিক উপার্জন অতটা ভালো ছিল না, আর্থিকভাবে উনি সচ্ছল ছিলেন না। কাজী নজরুল ইসলামের ডাক নাম ছিল দুখু মিয়া। দুখু মিয়া কেন? দুঃখ থেকে দুখু, দুঃখ, কষ্ট। উনি দারিদ্রতা দেখেছেন, উনি জেলে গেছেন, ওনার মানসিক রোগ হলো, মানে পুরো জীবনটাই আসলে ওনার উত্থান পতনে ভরা, পরিপূর্ণ। ওনাকে দুখু মিয়া ডাকা হলো কারণ উনি অনেক দুঃখ, অনেক কষ্ট দেখেছেন, অনেক কষ্টের ভিতর দিয়ে উনি বড় হয়েছেন। তো আগেই বলেছি নজরুল ইসলাম স্থানীয় মসজিদে মুয়াজ্জিনের কাজ করেছিলেন। মক্তবে তিনি কোরআন, ইসলাম ধর্ম দর্শন এবং ইসলামী ধর্মতত্ত্ব সম্পর্কে জানলেন। মক্তব মানে কি তোমরা জানো? মসজিদ পরিচালিত মুসলিমদের ধর্মীয় স্কুল।
মসজিদ মসজিদের ইমাম ওনারা এগুলো খেয়াল রাখেন। এলাকার ছোট ছোট বাচ্চারা আসে, এসে মক্তবে কোরআন, ইসলাম ধর্ম, দর্শন এসব সম্পর্কে জানে, পড়ে। তো মুসলিমদের ধর্মীয় স্কুল বলা হয় মক্তবকে, মক্তব। তো উনি মক্তবে পড়েছিলেন, পড়ালেখা করেছিলেন। 1908 সালে 1908 সালে নজরুলের পিতার মৃত্যু হয়। তখন তার বয়স মাত্র 9 বছর। নজরুল ইসলামের বয়স মাত্র 9 বছর বয়সে যখন বাবা মারা যান, এবার বোঝো কতটা কষ্ট, কতটা দায়িত্ব এসে পড়ে সন্তানদের উপর। যেখানে পিতা ছিলেন মসজিদের ইমাম এবং মাজারের খাদেম, তো আর্থিকভাবে মানে পরিবার অনটনে ভুগছিল, কষ্টে ছিল আর্থিকভাবে। তো বাবার মৃত্যুর পর তো কষ্ট বা সংগ্রাম আরো দ্বিগুণ চতুর্গুণ বেড়ে গেল। কি হলো, পিতা মারা যাওয়ার পর কি হলো? অভাবে অনটনে ওনার শিক্ষা জীবন ক্ষতিগ্রস্ত, বাধাগ্রস্ত হলো। মাত্র 10 বছর বয়সে ওনাকে কাজী নজরুল ইসলামকে চাকরির খোঁজে নামতে বাধ্য হতে হলো। উনি এখানে ওখানে বিভিন্ন জায়গায় ঘুরতে শুরু করলেন একটা ছোটখাটো চাকরির আশায়। এই সময় নজরুল মক্তব থেকে নিম্ন মাধ্যমিক পরীক্ষা পাশ করে মক্তবেরই টিচার হয়ে গেলেন। একই সাথে সরি একই সাথে উনি আরো ছোট ছোট কিছু অন্যান্য কাজ করেছিলেন, যেমন হাজী পালোয়ানের কবরের সেবক ছিলেন, মসজিদের মুয়াজ্জিন বা আজান দাতা, উনি আজান দিতেন, মুয়াজ্জিন হয়েছিলেন। একটু আগে বলেছিলাম তোমাদেরকে। তো এগুলো করতে গিয়ে উনি ইসলাম ধর্ম সম্পর্কে, কোরআন, হাদিস, ইসলামী ধর্মতত্ত্ব এগুলো সম্পর্কে অনেক ভালো করে উনি জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন, অনেক কিছু শিখেছিলেন, জেনেছিলেন ধর্মীয় বিষয়গুলো। এগুলো জানার ফলে কি হয়েছে, একটা সুবিধা হলো, পরবর্তীতে উনি যখন লেখালেখি শুরু করলেন, সরি যখন কবিতা, গান, গল্প উনি লিখলেন, তখন ওনার লেখায় এই যে ধর্মীয় ইসলাম ধর্ম, কোরআন, হ্যাঁ, ধর্মীয় শিক্ষার গুরুত্ব, এই যে এই বিষয়গুলো ওনার লেখায়, সাহিত্যকর্মে ঘুরে ফিরে এলো, প্রতিফলিত হলো। এটা একটা পাতা, কাজী নজরুল ইসলামের লেখা, হাতের লেখা। এটা একটা গজল, তাওহীদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম, একটা একটা বিখ্যাত গজল, কাজী নজরুল ইসলামের লেখা। পরে কি হলো আমরা একটু দেখি। মক্তব, মসজিদ ও মাজারের কাজে নজরুল বেশি দিন ছিলেন না। বাল্য বয়সেই লোকশিল্পের প্রতি আকৃষ্ট হয়ে একটি ল্যাটো, ল্যাটো মানে হলো কবিতা, গান ও মিশ্রণ নাচের মিশ্রণ থাকে যে নাটকে, যে নাটকে কবিতা, গান ও নাচ, কবিতা, গান ও নাচ, এই তিনটাই আছে যে নাটকে, সে নাটকের দলকে বলে ল্যাটো। তো উনি ল্যাটো দলে যোগ দিলেন।
কারণ ওনার অভিনয় ভালো লাগতো, ওনার গান ভালো লাগতো, ওনার মানে মোট কথা শিল্প শিল্প ওনাকে টানতো অনেকটা চুম্বকের মতো। ল্যাটো দলেই সাহিত্য চর্চা শুরু হয়। তো ল্যাটো দল বিভিন্ন স্থানে যায়। তোমরা এলিজাবেথান এন্ড জ্যাকোবিয়ান ড্রামায় পড়েছো বিভিন্ন নাট্যদল বিভিন্ন নাট্যদল বিভিন্ন এলাকায় গিয়ে মঞ্চ নাটক করতো, মনে পড়ে? হ্যালো। কুইন এলিজাবেথ যখন বেঁচে ছিলেন তখন বিভিন্ন জি স্যার। নাট্যদল ছিল, ওরা বিভিন্ন এলাকায় গিয়ে মঞ্চ নাটক করতো, মনে আছে? ইয়েস স্যার। তো কাজী নজরুল ইসলামও এরকম একটা দলে যোগ দিলেন, ল্যাটো নাট্য দল। এদের কাজই হলো বিভিন্ন এলাকায় গিয়ে মঞ্চ নাটক করা, তাদের সাথে অভিনয় শিখতেন, তাদের নাটকের জন্য গান ও কবিতা লিখতেন। উইলিয়াম শেক্সপিয়ার যেমন তার নাট্য দলের জন্য লর্ড চ্যাম্বারলেন্স ম্যানের জন্য নাটক লিখতেন, বা দ্য থিয়েটারের জন্য যেমন নাটক লিখতেন, কাজী নজরুল ইসলামও ল্যাটো দলের জন্য গান ও কবিতা লিখতেন। ল্যাটো দলের যে অভিনেতা অভিনেত্রীরা যে গান গাইতো, ওইসব গান কাজী নজরুলের লেখা। তো এই নাট্য দলের সাথে থেকে ওনার সুবিধা হলো কি? সুবিধা হলো উনি অভিনয় শিখতে লাগলেন, অভিনয় শেখার সুযোগ পেলেন উনি। ওনার মানে লেখার যে স্পিড, লেখার যে গতি, সেটাও বাড়লো। কারণ নাট্যদল বিভিন্ন এলাকায় যেত, তখন নজরুলকে বলতো দুটো নাটক লিখে, সরি দুটো গান লিখে দাও, চারটা কবিতা লিখে দাও, আমাদের এই মঞ্চ নাটকে লাগবে। তো এইভাবে ওনারও লেখার যে গতি, লেখার গতি বাড়লো এবং উনি এই নাট্য দলের জন্য বেশ কিছু লোকসঙ্গীত রচনা করলেন। লোকসঙ্গীত গ্রাম্য গ্রাম্য কি বলবো, গ্রাম নিয়ে মানুষ, গ্রামের মানুষ নিয়ে, হ্যাঁ, মাটি ও মানুষ নিয়ে উনি গান রচনা করলেন। গ্রামের নদী, গ্রামের নালা, খাল বিল এসব নিয়ে উনি গান লিখলেন। যেমন চাষার সং, শকুনি বধ, রাজা যুধিষ্ঠিরের সং, রাজপুত্রের গান, বুড়ো শালিকের ঘাড়ে রোগ ইত্যাদি গান উনি লিখলেন। আগেই বলেছি উনি হিন্দুদের কি বলবো ভক্তিগীতি লিখেছেন, অনেক শ্যামা সঙ্গীতও লিখেছেন। তো শ্যামা সঙ্গীত কি? শ্যামা সঙ্গীত মানে কালী দেবী, হিন্দুদের যে দেবী কালী আছে, দেবী কালী, কালীকে উৎসর্গ করে দেবী কালী সম্পর্কে যে গান, দেবী কালীর প্রশংসা করে যে গান, তাকে বলে শ্যামা সঙ্গীত। আসলে কাজী নজরুল ইসলাম কি চেয়েছেন? কাজী নজরুল ইসলাম চেয়েছেন, এই লাইনটা পড়লে বুঝতে পারবে, আমি শুধু হিন্দু মুসলিমকে এক জায়গায় ধরে ধরে নিয়ে হ্যান্ডশেক করানোর চেষ্টা করেছি, গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি। মানে হিন্দু মুসলিম ভেদাভেদ আমি চাই না। কাজী নজরুল ইসলাম ওনার এই কথার মাধ্যমে কি প্রমাণ করলেন? দেখো ওনার মন কত উদার। হিন্দু মুসলিম হ্যান্ডশেক করবে, হিন্দু মুসলিম কোলাকুলি করবে, গলাগলি করবে, গালাগালি নয়, গালাগালি নয়। হিন্দু মুসলিম শত্রু নয়,
ওরা একে অপরের বন্ধু, ভাই, ভাইয়ের মতো। তো কাজী নজরুল ইসলাম সব সময় চেয়েছিলেন হিন্দু মুসলিম একসাথে থাকবে, সুন্দরভাবে একসাথে জীবন যাপন করবে, কোনো দ্বন্দ্ব থাকবে না। 1910 সালে নজরুল ল্যাটো দল ছেড়ে ছাত্র জীবনে ফিরে আসেন। 1910 সালে উনি ওই যে ভ্রাম্যমাণ নাট্যদল ল্যাটো ল্যাটো নাটকের দল ছেড়ে দেন। ওনার মনে হলো না, পড়ালেখা করা দরকার, পড়ালেখাটা করা দরকার, পড়ালেখার বিকল্প নেই। তো উনি যে স্কুলে ছিলেন ছাত্র জীবনে, তার প্রথম স্কুল রানীগঞ্জের সিয়ারসোল রাজ স্কুল। এরপর ভর্তি হন মাথরুন উচ্চ ইংরেজি স্কুল। তো এসব জায়গায় উনি পড়াশোনা করেন। যাই হোক, আর্থিক সমস্যা তাকে বেশ দিন এখানে পড়াশোনা করতে দেয়নি। আর্থিক সমস্যা লেগেই ছিল, মানে ওনার তো আসলে কোনো ইনকাম সোর্স ছিল না। উনি যে অর্থ উপার্জন করবেন, কিভাবে করবেন? তাছাড়া ওনার যে বাবাও নেই, সরি। তো কি হলো, অভাবে অনটনে ক্লাস 6 ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়ার পর ওনাকে আবার কাজের সন্ধানে, আবার কোনো চাকরি, কোনো ছোটখাটো কাজ করার জন্য উনি বাধ্য হলেন। কি করলেন? উনি খ্রিস্টান রেলওয়ে গার্ডের খানসামা ছিলেন এবং সবশেষে একটা রুটির দোকানে রুটি বানানোর কাজ করলেন। উনি রুটি বানাতেন, চায়ের দোকানে রুটি বানাতেন। চিন্তা করো, একজন মানুষ কতটা কষ্ট, কতটা সংগ্রাম করে বড় হয়েছেন, কখনো হাল ছাড়েননি। রুটি পর্যন্ত বানিয়েছিলেন কাজী নজরুল ইসলাম। আজ তিনি আমাদের জাতীয় কবি। তো ইতিহাস আসলে কি দেখে? ইতিহাস এটা দেখে না যে তোমার জন্ম কোন পরিবারে, সেটা সেটা বড় বিষয় নয়। বড় বিষয় হলো যে তুমি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করলে নাকি ধনী পরিবারে, সেটা মুখ্য নয়, সেটা কোনো বিষয় নয়। বিষয় হচ্ছে তুমি কিভাবে জীবনটাকে যাপন করলে, তুমি কিভাবে হাল না ছেড়ে কষ্ট করে নিজেকে প্রমাণ করলে, নিজের যোগ্যতা সারা পৃথিবীর সামনে তুমি তুলে ধরলে। ইতিহাস সেটাই মনে রাখে, এবং ইতিহাস আজ হোক কাল হোক, তোমার পরিশ্রম, তোমার কষ্ট, সমাজের প্রতি তোমার অবদান, ইতিহাস আজ হোক কাল হোক তোমাকে তার মূল্য ফিরিয়ে দেবেই, সে সম্মান তোমাকে দেবেই। হয়তো এখন কেউ তোমার মেধা, কেউ তোমার মেধার মূল্য দিচ্ছে না, কিন্তু ইতিহাসে একসময় তোমার মেধার জায়গা হবেই। হতে পারে 5 বছর, 5 বছর পর, 10 বছর পর, 50 বছর পর, 100 বছর পর। যেমন উইলিয়াম শেক্সপিয়ারকে আসলে ওই যুগে আহ কজন বা চিনতো ইংল্যান্ডে? উনি তো এতটা ফেমাস ছিলেন না তখন, যখন উনি বেঁচে ছিলেন। মানুষ চিনতো ওই যে যারা নাটক দেখতে মঞ্চে যেত, ওরা জিজ্ঞেস করতো, ও নাটকটা তো সুন্দর, এই নাটকটা কার লেখা? উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। তো এইভাবে মানুষ মোটামুটি চিনতো। কিন্তু এখন উনি যতটা ফেমাস হলেন, তাই না, পরে ওনার মৃত্যুর পর ধীরে ধীরে মানুষ যখন সারা বিশ্বব্যাপী ওনার লেখা পড়লো, ওনার নাটক পড়লো,
ওনাকে চিনলো, জানলো। সো ইউ সি, যেটা বলতে চাচ্ছি, সময় সময় এক সময় যারা আসলে জ্ঞানী, যারা আসলে গুণী, মেধাবী, সময় তার প্রাপ্যটা ঠিকই দিয়ে দেয়। তো আজ এই পর্যন্ত রইলো, নেক্সট ক্লাসে আলোচনা করব। তোমরা সবাই নাম এবং আইডি লিখেছো? জি স্যার। ওকে, তাহলে ভালো থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে।